মোটামুটি চলতেছে স্যার। মোটামুটি চলছে না? ব্যাংকের পরীক্ষা কবে এরপর আপনার? স্যার অ্যাডমিট দিছে কিন্তু এখন এক্সাম ডেট তো দেয় নাই কোনোটার। অ্যাডমিট কোনটা দিছে? অ্যাডমিট হচ্ছে ওই যে 5 ব্যাংকের দিল, তারপরে 8 ব্যাংকের দিল, আর হচ্ছে এটা 5 ব্যাংকের 8 ব্যাংকের প্রবাসী কল্যাণ। আপনার প্রিলি বিসিএস প্রিলির পরে যাবে সম্ভবত না? জানি না স্যার এখনো কি পড়ে। হ্যাঁ, একটা পরীক্ষা প্রিলির আগে হতে পারে সম্ভবত। আপনার ওই যে 22 তারিখে না কয় তারিখে একটা পরীক্ষা বোধহয় আছে না? 22 তারিখে আমার তো কোনো একটা পরীক্ষা। সিনিয়র অফিসার একটা পোস্ট আছে না 1000 কত পদে যেন? 1000 কত পদের হ্যাঁ, ওটা আচ্ছা জানি না তো এখনো স্যার। আচ্ছা, একটা 22 তারিখে পরীক্ষা, 22 তারিখে দিয়ে একটা পরীক্ষা বোধহয় হবে সম্ভবত অক্টোবরে। আর আপনাদের 5 ব্যাংক 8 ব্যাংক দেখলে এগুলো সম্ভবত প্রিলি বিসিএস প্রিলির পরে যাবে। যাই হোক, সময় এখন বেশি নাই, এখন তো পড়াশোনা করতে হবে পুরা দমে। হ্যাঁ, এখন পড়াশোনা করতে হবে পুরা দমে। জি স্যার। শফিকুল ইসলাম কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পড়াশোনা কেমন চলছে? এই তো স্যার, আমি তো আসলে পড়াশোনা, আমি চাকরির মধ্যে থাকার কারণে স্যার পড়াশোনার কম সময় পাই আসলে। আমি একটা ছোট চাকরির মধ্যে আছি স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যার কারণে আসলে মানে সময়- স্বাধীন চাকরি করে এসে তারপরে আসলে এনার্জি পাই না স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার বড় সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি স্যার চেষ্টা হ্যাঁ, করছি স্যার, দোয়া করবেন না আসলে। হবে। আপনি ভ্যালু এডিশন করতে থাকেন, চাকরিতে একটা আছে, আপনার টেনশনটা কম আর কি। যাদের জব নাই তাদের যেমন টেনশন বেশি, যাদের চাকরি না আছে না, আসলে চাকরি পাওয়ার পরে তখন আর মনে হয় না যে আসলে স্যার আর একটা ভালো হলে ভালো হতো। হ্যাঁ তখন আসলে চাকরি যারা পায় নাই তারা একটা হতাশার মধ্যে আছে, হ্যাঁ, আর চাকরি পেয়ে তারা একটা হতাশার আরেক মধ্যে আছে, ধরনের, ভালো হ্যাঁ, চাকরি আরেক পাওয়া ধরনের যায় না। টার্গেট, মানে টার্গেট এক একজনের এক এক রকম আর কি। হ্যাঁ, জি স্যার। এরপরে হ্যাঁ, যাই হোক, অমিত কুমার কেমন আছেন? জি স্যার, আছি মোটামুটি ভালো। স্যার আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে শুরু করি। আপনাদের বলছিলাম যে আমরা প্রতিদিন একটা করে দিব আপনাদেরকে, একটা করে ফোকাস রাইটিং আমরা দিব। আজকে আমরা ই গভর্নেন্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, ই গভর্নেন্স যেটা আমরা কিন্তু বলছি যে আপনাদের এসএ ফোকাস রাইটিং এর জন্য আমরা সময় পাবো হলো 15 মিনিট। 15 মিনিটে আমাদের এসএটা লিখতে হবে। 15 মিনিটে আপনারা যে কাজটি করবেন সেটা হলো একটা এসে, ধরেন আনকমন একটা এসে, ওইভাবে আপনি অত বেশি পড়েননি, 15 মিনিটে একটা এসে লিখে দেখবেন যে কতটুকু লিখতে পারেন। আর একটা এসে পড়ে, ভালো করে পড়ে আপনি 15 মিনিটে পড়ে দেখবেন কতটুকু লেখা যায়। হয়তো দেখা যাবে যে পড়ে যদি লেখেন হয়তো আপনি 15 মিনিটে 200 শব্দের মতো 200-250 শব্দ লিখতে পারবেন। আর যদি আনকমন থাকে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 150 শব্দ হয়তো লিখতে পারবেন। এরকম হবে সাধারণত। দুইটা একটু চেক করে দেখবেন কে কতটুকু লিখতে পারেন। এখন আমরা আজকে দেখব ই গভর্নেন্স। আছে ই গভর্নেন্স সম্পর্কে যদি আমরা একটা এসে লিখতে চাই, শফিকুল ইসলাম বলেন তো কি কি পয়েন্টস এর ভিত্তিতে এসেটা হওয়া উচিত? স্যার, ধরেন ই গভর্নেন্স, হ্যাঁ, সুশাসন স্যার, আসলে সুশাসন তো না, আমাদের ইলেকট্রিক গভর্নমেন্ট, সুশাসন না, গুড গভর্নেন্স না, ই গভর্নেন্সের কথা বলছি। ই গভর্নমেন্টস অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স, হ্যাঁ গভর্নমেন্টস। হ্যাঁ, এটা নিয়ে যে আমরা এসে লিখতে চাই। স্যার, ইজিপি, ই টেন্ডার। না, মানে আমি কি কি পয়েন্টস দিব, ধরেন একদম ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত যদি আমি যেতে চাই আমার কি কি পয়েন্টস লিখতে হবে সেটা বলেন। ই গভর্নমেন্টস এর মধ্যে এগুলোই তো, ইজিপি, ই টেন্ডার, এইগুলোই তো স্যার আসছে। তার সাথে সুশাসন। আর অমিত কুমার কি কি পয়েন্ট লিখবো? ট্রান্সপারেন্সি স্যার, এটা দেয়া যায় স্যার। ট্রান্সপারেন্সি, অমিত কুমারের কাছে যাই। স্যার আমি তেমন কিছু বলতে পারতেছি না, তবে ডিজিটাল সিকিউরিটি আইন, সিকিউরিটি অ্যাক্ট ইনক্লুড করতে পারি। না, ওটা ই গভর্নেন্সের মধ্যে, ওইটা আপনার ই গভর্নেন্সের মধ্যে। স্যার আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা স্যার, এটা এখানে ইনক্লুড, স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা বিষয় আছে স্যার এখানে একটু। আচ্ছা আচ্ছা, ফারুক জামান, স্বচ্ছতা এবং
আচ্ছা শুনি সবাইকে শুনবো। আচ্ছা উম্মে হাবিবা বলেন তো কি লিখবো? উম্মে হাবিবা কি পয়েন্টস আসা দরকার? উম্মে হাবিবা ধরেন এখনই যদি আপনার এসিটা পরীক্ষা আসে, হঠাৎ করে আসে, আপনি পড়েন নাই, কি পয়েন্টস লিখবেন? আচ্ছা মিল্টন ইমেল করেছে, মেসেজ করেছে, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, প্যারামিটার, ইম্পর্ট্যান্ট, লিমিটেশন, সাজেশন। হ্যাঁ খুব কাছাকাছি চলে গেছে। ইন্ট্রোডাকশন বলছে, ব্যাকগ্রাউন্ড, প্যারামিটার, ইম্পর্ট্যান্ট, লিমিটেশন, সাজেশন। হ্যাঁ খুব কাছাকাছি, মোটামুটি 70% পয়েন্টস কভার হয়েছে। আর কেউ বলবেন কি লেখা যায়? বাংলাদেশে কোনো বিষয় আসবে এখানে? আচ্ছা এখন দেখেন, আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবো, ভালো একটা ইন্ট্রোডাকশন হতে হবে, সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখবার চেষ্টা করবো। সেখানে কি লিখবো আমরা দেখাই। প্রথমে হলো আপনার ইন্ট্রোডাকশনের পরে ডেফিনেশন, মানে হোয়াট ই গভর্নেন্স ইজ, মানে হোয়াট ই গভর্নেন্স ইজ, ই গভর্নেন্সটা কি সেটা একটা প্যারাতে থাকবে। তারপর একটা প্যারা হবে টাইপস অফ ই গভর্নেন্স, ই গভর্নেন্সের টাইপস গুলা কি কি, যেমন G2G, হ্যাঁ G2C, G2B, 4 ধরনের G2E। তারপর পপুলার এক্সাম্পলস অফ অ্যাভেলেবল ই সার্ভিসেস, আমরা কিছু পপুলার এক্সাম্পল দিব, অ্যাভেলেবল যে ই সার্ভিস গুলো আছে সেই ই সার্ভিসের পপুলার এক্সাম্পল আসবে। তারপরে বেনিফিটস অফ ই গভর্নেন্স, বেনিফিটস অফ ই গভর্নেন্স। আর তারপরে আমরা পাচ্ছি গভর্নমেন্টস ইনিশিয়েটিভ টু ই গভর্নেন্স, ই গভর্নেন্সের ক্ষেত্রে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা কি। আচ্ছা তারপরে হলো আমাদের কনক্লুশন। তাহলে এই পয়েন্টগুলো, তাহলে দেখেন একটু আবারও আমরা বলছি, মানে এখানে কিন্তু আমরা যে এসেটা আপনাদের দিচ্ছি এটা 600 ওয়ার্ডের এসে, এটা 600+ ওয়ার্ডের একটা এসে। তো এটা কিন্তু আপনি এত বড় লিখতে পারবেন না, কিন্তু আইডিয়াটা থাকতে হবে ভালো, একটু ইন্ট্রোডাকশন, একটু সুন্দর কনক্লুশন হবে, আর পয়েন্টস গুলো আর ভিতরে থেকে একটু কমাতে হবে। আপনি যেটুকু লিখতে পারবেন, আমরা সাইজটা ডাবল করে দিয়েছি, এর থেকে বেশি বড় করিনি, কারণ এটা আসলে এত বড় লিখলে সেটা আপনি অনেকটা বিসিএস এর এসে হয়ে যাবে, আপনি লিখতে পারবেন না। এখন আমরা সবসময় বলি যে মানে বিগিনিং যেটা খুব একটা স্টার্টিং এবং চার্মিং বিগিনিং যেন হয়। আমরা যখন বিগিনিংটা করব একটা এসের, বিগিনিংটা যেন অনেক সুন্দর হয়, এটা যেন ইন্ট্রোডাকশন 2-3 লাইনে যাই লেখেন, লেখাটা যেন খুব সুন্দর হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর শেষ করবেন এক লাইনে, তখন শেষ করলেন বা 2 লাইনে, সেই শেষের পার্টটা যেন গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ এইভাবে আমাদের লিখতে হবে। হ্যাঁ মইনুল ইসলাম, আপনি ভিডিওটা অফ করে রাখেন। মইনুল ইসলাম ভিডিওটা অফ রাখেন। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন এটা একটু পড়ি। আমরা তার এটা পড়ার পরে যদি আরো কিছু বিষয় অ্যাড করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাদের কাছে শুনে কোনো তথ্য যদি আপনাদের থাকে, হ্যাঁ আমরা এটা দেখব। তাহলে একজন একটু একজন পড়েন। উম্মে হাবিবা শুনতে পান? আচ্ছা শফিকুল শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আপনি একটু পড়েন তো, আমরা কি লিখেছি একটু পড়েন, আমরা এসেটা যা লিখেছি একটু পড়েন। boredom, harassment, বোর্ডম, বোর্ডম, হ্যাঁ harassment, প্রোক্রাস্টিনেশন, and even misbehavior are quite common in many of the government office of most of the third world countries. The suffering are resentment of the service seeking citizens can hardly be minimized without ensuring transparency and departments providing service আচ্ছা একটু of দেখেন, আমি the পড়ছি, একটু দেখেন আমি পড়ছি যে boredom, harassment, procrastination and even misbehavior are quite common in many of the government offices of most of the third world countries. The sufferings and resentment of the service seeking citizens can hardly be minimized without ensuring transparency and accountability of the departments providing services to the masses. আচ্ছা তারপরে দেখেন হ্যাঁ দেখেন e-governance is such a tool that can play a magical role in ensuring transparency, equitability and accountability in service delivery to the citizens. আমরা যখন একটা এসএ লিখবো, আমাদের প্রথম কাজ হলো একটা
ইন্ট্রোডাক্টরি লাইন মানে একটা লাইন লিখবেন, লাইন লিখে তারপর টপিকের সাথে লিঙ্ক করবো আমরা। যেন একটা লাইন কি লিখলাম দেখেন যে boredom, harassment, procrastination and even misbehavior are quite common in many of the government offices, most of the third world countries. সরাসরি আমাদের দেশের নাম উল্লেখ করলাম না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বললাম যেখানে আমাদের দেশটা ইনক্লুডেড আছে, এগুলোর মধ্যে এগুলো কমন। তারপরে এরপরে the sufferings and resentment of the service seeking citizens can hardly be minimized without ensuring transparency and accountability of the departments providing services to the masses. যে ডিপার্টমেন্টগুলো জনগণকে সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া এই সাফারিংসটা কমানো যাবে না। তারপরে এখন ইমেল আমরা ই গভর্নেন্স লিখব। দেখেন ই গভর্নেন্স ইজ সাচ এ টুল, ই গভর্নেন্স হলো এমন একটি টুল দ্যাট ক্যান প্লে ম্যাজিক্যাল রোল in ensuring transparency, accountability, equitability and accountability in service delivery to the citizens. এরপরে আসেন আমরা যেটা বলবো যে এখানে what e-governance is. E-governance বলতে আমরা কি বুঝি? এখানে আমরা বলেছি electronic governance or e-governance in short involves the use of information and communication technology ICT and its numerous application to the process of government functioning in order to bring about simple, moral, accountable, responsible and transparent, smart governance. In a broad sense, বড় অর্থে e-governance means application of ICT in public administration to conduct processes to effectively manage data and information to enhance public service delivery for empowerment of the citizens. তারপরে দেখেন types of e-governance. দেখেন এখানে টাইপস অফ ই গভর্নেন্সের ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেমন এক্সাম্পল ইনক্লুডস ই সেক্রেটারিয়েট, ই পুলিশ, ই কাউন্টিং, মানে টাইপসটা সংক্ষেপে বলবেন। তো G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মধ্যে কি কি আছে? এখানে আছে ই সেক্রেটারিয়েট যেটা, ই পুলিশ, ই কাউন্ট, মানে এখানে গভর্নমেন্টের একটা বডি বা একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টের সাথে ইলেকট্রনিক্যালি কমিউনিকেট করে গভর্নেন্সের ক্ষেত্রে, সেটা হলো আমাদের G2G। তারপর G2C, গভর্নমেন্ট টু সিটিজেন্স, হ্যাঁ এখানে ভিসাভিস G2G মানে সিটিজেন টু গভর্নমেন্ট হতে পারে। এখানে দেখেন আমাদের যেটা হতে পারে যে G2C গভর্নমেন্ট টু সিটিজেন্স, ভিসাভিস C2G সিটিজেন টু গভর্নমেন্ট। এক্সাম্পলের মধ্যে আছে ল্যান্ড সার্চেস, ভেহিকল রেজিস্ট্রেশন, যেমন এখানে আমরা দলিল দস্তাবেজ পর্চা হ্যাঁ যখন তুলি সেটার ক্ষেত্রে G2C হয়। গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আমরা যখন BRT এর মাধ্যমে রেজিস্ট্রেশন করি সেটা G2C হয়। তারপর G2B, গভর্নমেন্ট টু বিজনেস, ভিসাভিস বিজনেস টু গভর্নমেন্ট। এক্সাম্পল ইনক্লুডস e-taxation of the employees working in the corporate sector, e-license to the business organization. এখানে G2B এর মধ্যে গভর্নমেন্ট টু বিজনেস এর মধ্যে আছে যে কর্পোরেট লেভেলে যারা জব করে, প্রাইভেট সেক্টরে যারা জব করে কর্পোরেট লেভেলে, তারা যে ট্যাক্সেশনটা দেয় সেটা আপনার সেটা এখানে আসবে। আবার যে লাইসেন্স গুলো আছে, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য যে লাইসেন্স গুলো করা হয় বিজনেস প্রতিষ্ঠানের জন্য, সেগুলা এটার মধ্যে থাকবে। তারপর এরপর আমরা G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, ভিসাভিস এমপ্লয়ি টু গভর্নমেন্ট। এক্সাম্পল ইনক্লুডস ট্রেনিং অফ এমপ্লয়িজ, প্রোভাইডিং এমপ্লয়িজ ইনফরমেশন অ্যাবাউট পে অ্যান্ড বেনিফিট পলিসিস। এটার মাধ্যমে যেটা হয় যে আমরা একটা এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদের ট্রেনিং এর যে ব্যবস্থা, সরকারের বিভিন্ন এমপ্লয়ি যারা আছে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, এখন ভার্চুয়ালি হচ্ছে, এবং আর তাদের যে এমপ্লয়ি বেনিফিট গুলো আছে সেই সম্পর্কে তথ্যাদি প্রদান করা হয় G2E এর মাধ্যমে। এরপরে আপনি যাবেন পপুলার এক্সাম্পলস অফ অ্যাভেলেবল ই সার্ভিসেস, যে আমরা যখন এখানে যাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভ আমরা লিখবো, সেটা ই গভর্নেন্স আপনার এস এর পার্সপেক্টিভ হবে বাংলাদেশ। তাহলে পপুলার এক্সাম্পলস অফ অ্যাভেলেবল ই সার্ভিসের মধ্যে আমরা যদি যাই সেখানে কি আছে দেখেন, registration for COVID-19 vaccine through Surakha app, registration for e-passport, application for birth registration certificate, registration for admission to academic institutions, publication of results of examination, registration for pilgrimage মানে হজের জন্য যেটা, online submission of tax return, online tendering, online banking, online bill payments and many more are example of popular e-services in our country. Besides, telemedicine services, video conferencing for the treatment of diseases, and video conferencing for administrative activities are special examples of e-services available for rural development. তাহলে পপুলার এক্সাম্পলটা বলেন। এরপরে বেনিফিটসটা, এরপর আমরা কি কি বেনিফিটস পাচ্ছি সেটা।
The benefits of e-governance include but not limited to the following. এখানে দেখেন লাইনটা বলা হলো the benefits of e-governance include but not limited to the following. আর e-governance এর বেনিফিট গুলো হলো নিম্নরূপ, কিন্তু এগুলাই শেষ না, যে not limited এর বাইরেও আছে, কিন্তু আমরা এগুলো অন্তর্ভুক্ত কিন্তু এর বাইরেও আছে। এখন সেখানে যেটা বলছি দেখেন, মেকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ। এখানে ব্র্যাকেট আমরা বলছি ফর দ্য ডিজিটালাইজেশন অফ ইনফরমেশন টাইম এন্ড ডিসিশন মেকিং ইজ রিডিউসড বাই 80 to 90%, providing transparent, equitable and accountable service delivery to the citizens, stimulating economic growth and promoting social inclusion of disabled and vulnerable section of the society. এটা তারপরে দেখেন, এরপরে আমরা যেটা বলেছি, providing benefits in the form of new employment, better health, better education, knowledge sharing, skill development and capacity building for sustainable development. Are eliminating middlemen. এখন স্যার মিডলম্যানের এলিমিনেশনটা অনেক জায়গায় হয়েছে। আর saving both time and money. Almost all the information can be obtained in 2 to 5 days instead of 2 to 3 weeks in traditional system from district information cells. ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল থেকে 2-3 দিনের মধ্যে তথ্য পাওয়া যায়, যেটাকে 2-3 সপ্তাহ প্রয়োজন হতো ট্র্যাডিশনাল সিস্টেমে। তারপরে রাইজিং ক্যাপাসিটি অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, ক্যাপাসিটি অফ দ্য ডিপার্টমেন্টস প্রোভাইডিং ল্যান্ড রিলেটেড পেপারস হ্যাজ ইনক্রিজড বাই 40%। ল্যান্ড রিলেটেড পেপারস যারা আমরা সংগ্রহ করি, বিশেষ করে ধরেন আপনার মিউটেশন রিলেটেড যে বিষয়গুলো, এসি ল্যান্ড অফিসের অনেক তথ্য এখন আপনার অনলাইনে পাওয়া যাচ্ছে, এর ফলে এখানে ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে 40%। তারপরে হেল্পিং বুস্ট ইন প্রাইভেট সেক্টর through establishing high-tech parks and startup businesses. তারপরে ensuring scope for integration and analysis past data, developing effective link between government and the citizens, reducing corruption and harassment. এই হলো আমাদের বেনিফিটস। এরপরে আছে দেখেন গভর্নমেন্টস ইনিশিয়েটিভ টু ই-গভর্নেন্স, সরকারের যে উদ্যোগগুলো ই-গভর্নেন্সের ক্ষেত্রে সেই উদ্যোগগুলোর কথা বলবেন। এখানে কি কি আছে? The government of Bangladesh is working relentlessly to make the path of e-governance smooth and effective for the citizens of the country. The government has set up 5,000 union information service centers, which are surely a great boost for e-service delivery, especially for rural areas. Turning 8,000 village post offices and approximately 500 Upazila post offices into e-centers. An introduction of mobile money order and postal cash cards are significant endeavor taken by the government. Apart from this, district information cells, national information cells are also revolutionary additions for e-services for the citizens. Positions of Bangladesh as per UN e-governance development index EGDI is as follows. 2016 ছিল rank 124.0.3800, 2018 115.4862, 2020 তে আসে 119.5189। এই হলো আমার ইনডেক্স। এখন কনক্লুশন, সুন্দর একটা কনক্লুশন বলতে হবে। দেখেন আমরা সেখানে বলছি, in conclusion it can be said that the citizens of Bangladesh have already started deriving the benefits of e-governance in their everyday life by bringing all the service departments of the government under e-governance platform. The government can make people friendly public administration on the days coming ahead and can send corruption, irregularities and mismanagement to museum. খেয়াল করে দেখেন কনক্লুশনে কি করতে হবে, আমাদের এই যে কাজটা হয়েছে সেটা থেকে যদি কোনো আউটপুট আমরা পেতে থাকি, সেই আউটপুটের কথাটা আমরা বলবো এবং আরো কিছু আশাবাদ ব্যক্ত করতে হবে সামনের দিনগুলোর জন্য আমাদের কিছু আশাবাদ ব্যক্ত করতে হয়। আচ্ছা, অলি আহমেদ রিপন, আপনি একটু ভিডিওটা অফ রাখেন। অলি আহমেদ রিপন, ভিডিওটা অফ রাখেন। তাহলে দেখেন এইভাবে আমরা ছোট্ট কনক্লুশনটা 2 লাইনের হোক, কিন্তু সেটা যে একটু নতুনের যে একটা ছোঁয়া আছে সেটা যেন বোঝা যায় যে ইয়েস দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, নিজের কিছু একটা টাচ থাকবে। ভালো নাম্বার পাওয়ার জন্য 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে সেন্টেন্সগুলো নির্ভুলভাবে লেখা, আর প্রেজেন্টেশন, সুন্দর একটা প্রেজেন্টেশন এবং পার্সোনাল টাচ, এবং প্রত্যেকটা এসের মধ্যে আপনার নিজস্ব কিছু চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাবেন। সেটা ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং ভিতরেও কিছু পয়েন্টস এর মধ্যে নিজস্ব কিছু চিন্তা চেতনা যদি টাচটা নিয়ে আসতে পারেন, এটা সবচেয়ে ভালো নাম্বার পাওয়া যায়। এখন বলেন আর কিছু লাগবে কিনা? এটা কিন্তু 600 ওয়ার্ড হয়ে গেছে অলরেডি। আপনারা এত শব্দ লিখতে পারবেন, এর অর্ধেক লিখতে পারবেন পরীক্ষায়, ম্যাক্সিমাম এর অর্ধেক লেখা যাবে। বলেন আর কিছু লাগবে এখানে?
চ্যালেঞ্জগুলো আমরা নিচ্ছি না, কারণ চ্যালেঞ্জগুলো আসলে ওইভাবে ওই অর্থে আমাদের ই গভর্নমেন্টের ক্ষেত্রে ওই সেন্সের চ্যালেঞ্জ নাই, গভর্নমেন্ট এটা আস্তে আস্তে করতে পারবে। আমরা চ্যালেঞ্জগুলো রাখিনি। ই কমার্সে আমরা চ্যালেঞ্জগুলো রাখবো, কিন্তু ই গভর্নেন্সের যে সরকারি প্রচেষ্টার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, এই জন্য আমরা চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করিনি, এটা আমরা নিব না কিছু পারি। দেখেন আর কিছু লাগবে এর জন্য, এই ফোকাস রাইটিং এর জন্য? আছে স্যার, হ্যাঁ যথেষ্ট যথেষ্ট আছে স্যার এখানে। আচ্ছা, অনেক এখন আছে। হ্যাঁ এখন শুধু তাহলে পড়লেই হবে। এটা এটা একদম পড়ে ফেলবেন, খুব গুরুত্বপূর্ণ একটা আছে, এটা খুবই জি স্যার। গুরুত্বপূর্ণ একটা আছে। এবং আমরা অনেক জি স্যার। সময় নিয়ে রেডি করে দিয়েছি, সবকিছু এখানে আছে, এভরিথিং লাইস হিয়ার। আপনি এতগুলোর অর্ধেকই লিখতে পারবেন না। আমরা বারবার বলছি একটা জিনিস আপনার মাথায় রাখবেন, এসে যখন পড়বেন ব্যাংকের এসে, সবার আগে মাথায় রাখতে হবে আপনি যেটা পড়তেছেন কতটুকু পড়তেছেন। যেটা যদি প্রিন্টেড হয়, যে কোনো বই থেকে যদি প্রিন্টেড পড়েন একটা, সেটা মানে কোনো ক্রমে 1.5 পেজের বেশি যেন না হয়। প্রিন্টেড যদি হয় মানে 1 থেকে 1.25 পেজ, সর্বোচ্চ 1.5 পেজ, ম্যাক্সিমাম 1.5 পেজ। মানে ব্যাংকের জন্য ফোকাস রাইটিং করলে আপনি ওই 2 পেজের এসে পড়ার দরকার নেই, 2, 3, 4, 5 এগুলো অবশ্যই পড়বেন না। আপনাকে অবশ্যই 1 পেজের মধ্যে রাখবার চেষ্টা করবেন, সর্বোচ্চ 1.5 পেজ প্রিন্টেড ফর্মে 1.5 পেজে নিয়ে আসতে হবে আর কি। সর্বোচ্চ 2 পেজ হতে পারে, এর চেয়ে বেশি হলে সেটা লেখা সম্ভব হবে না কোনোভাবে। আচ্ছা, আমাদের পরিচালক সাহেব জয়েন করেছে, পরিচালক একটু কথা বলবে। হ্যাঁ আতিকুল, একটু আপনি যদি কথা বলেন ওদের সাথে। আতিক আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ইসলাম, হ্যাঁ আতিক তো আমার স্টুডেন্ট, এদের নাম ধরেই ডাকলাম আর কি। হ্যাঁ আপনার আতিক, আপনি একটু যদি ওদের সাথে হ্যাঁ বলেন। জি, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি, আমি জি স্যার, দেখতে ভালো আপনি আছি। আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম যুক্ত আছেন, অমিত, তারপরে হচ্ছে স্মৃতি, তারপরে হচ্ছে অনন্যা নন্দী, মইনুল, রিপন, উম্মে হাবিবা, আরো অনেকে আপনাদের ব্যাচের এখনো যুক্ত হয় নাই। তারা হয়তো বা লিংক সময় মতো পাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে। তো আপনাদের ক্লাস কেমন লাগছে বলেন তো? স্যার অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা স্যার আচ্ছা, দারুণ এনজয় করতেছি। ব্যাংকার্স জোনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি সবসময় ছাত্রদের জন্য সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। তো এখন আমাদের যে স্যার ক্লাস নিচ্ছেন, স্যার হচ্ছেন আপনারা জানেন যে আমাদের নীলক্ষেত কর্পোরেট শাখায় ক্লাস নিতেন এবং সিনিয়র শিক্ষক। তো আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাবেন আমরা আজকের ক্লাসটাও মোটামুটি ফ্রি রেখেছি, এরপরে হয়তো বা আর ফ্রি রাখা সম্ভব হবে না। তো আপনারা পরবর্তী ক্লাস মানে আগামী সোমবারের পূর্বে আপনাদের বন্ধুরা যারা আছে যাদেরকে যুক্ত করতে চান, আপনারা যারা মনে করেন যে না তারা যুক্ত হলে কিছুটা হলেও উপকৃত হবে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এসে আমরা একটু ভিন্নভাবে শেখানোর চেষ্টা করছি। তো যদি উপকৃত হবে এরকম মনে করেন তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আর আমরা পরবর্তীতে সিক্রেট গ্রুপে ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করব। এই গ্রুপে জানানো হবে। তাহলে ঠিক আছে, সবাই এনজয় করেন ক্লাস। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ পরিচালক আতিক ইসলাম আপনাকে। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে এটা আপনাদের গ্রুপে অ্যাড করে দিব, আপনারা একটু পরে এটা প্রিন্ট করে নেবেন। হ্যাঁ আপনারা পিডিএফটা প্রিন্ট করে নিয়ে এখন থেকে পড়া শুরু করবেন। মোটামুটি আমরা চেষ্টা করবো যে প্রতি ক্লাসে আপনাদেরকে একটা করে ফোকাস রাইটিং, নতুন ফোকাস রাইটিং একটু ভিন্ন আঙ্গিকে দেওয়ার, মানে যেন আপনি পড়ে মজা পান, মানে পড়ার সময় যেন বিরক্তি না আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যখন পড়েন এক ধরনের বিরক্তি ভাব চলে আসে, লেখাগুলো মনে হয় যে কি পড়তেছেন আপনি হয়তো লিখতে পারবেন না, ভাষাগুলো হয়তো কঠিন, অথবা যে সিকোয়েন্স অনুযায়ী আসা দরকার সেই সিকোয়েন্স আসছে না, নতুনত্ব কিছু নেই, নিউনেস বা নোবেলটি কিছু নেই, অর্থাৎ এক্সামিনারকে চার্ম করা যাবে এরকম যে একটা লাইন নেই। এরকম বিষয়গুলো হলে কি হয় যে এসে গুলো দিয়ে আপনি ভালো নাম্বারও ক্যারি করতে পারবেন, ওটা মনে রাখতে পারবেন না। আমরা চেষ্টা করছি যে যতটুকু আপনাদের জন্য মানে মনে রাখার সুবিধার জন্য ল্যাঙ্গুয়েজটা অত বেশি কঠিন করছি না, আবার একদম সিম্পল ওয়ার্ডে নিয়ে আসছি না, আবার কোনো কপি পেস্টও করছি না, যে অনেক জায়গায় মানে দেখবেন যে জাস্ট বিভিন্ন জায়গা থেকে ডেটা কপি পেস্ট ওরকম বিষয়গুলো না, একটু ক্রিয়েটিভ বিষয়গুলো আনবার চেষ্টা করছি আর কি আমরা। তাহলে এটা মনে হয় ফুলফিল আছে, এখানে আমাদের আর কোনো ডেটা সংযোজনের প্রয়োজন নেই, তাই না? আমরা তাহলে চলে যাচ্ছি আজকে অনুবাদের ক্লাস, অনুবাদে চলে যাই।
হ্যাঁ বলেন। স্যার বেনিফিটস অফ ই গভর্নমেন্টস এর ওটা 1 নম্বর পয়েন্ট একটু বলবেন কি? আহ, ওইটা তো আপনাদের দিয়ে দিব, মানে এখানে আবার দেখাবো, না মানে আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে এই জন্য। মানে বেনিফিটসটা। বেনিফিটস বলছি মেকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফাস্ট এন্ড ইফেক্টিভ, মানে ফর দ্য ডিজিটালাইজেশন অফ ইনফরমেশন টাইম ইন ডিসিশন মেকিং ইজ রিডিউসড বাই 80 to 90%। হ্যাঁ আর কিছু? জি না স্যার। হ্যাঁ, কোনো কোয়েরি আছে? কোনো কোয়েরি আছে বলেন। না, আচ্ছা। আপনাদের অনুবাদ পড়া দিয়েছিলাম, আজকে একটু অনুবাদটা দেখি কেমন করেছেন। কোনটা পড়া ছিল বলেন তো, 1 নাম্বারটা না? 6 স্যার, 6 আর 7 মেবি 6 6 ছিল। আর 7 এক ছিল না, না? আচ্ছা আচ্ছা, 6 7 দেখে আসুন। দেখেন এখানে অ্যাকর্ডিং টু সাম মিথ এন্ড লেজেন্ড গাজীপুর ওয়াজ এ মুসলিম সেইন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। এই লাইনটা আমরা যদি অনুবাদ করি, এটা স্মৃতি আপনি করেছেন? জি না স্যার। করেন আছে, কে করছেন এটা হাতে টান তো। অনুবাদটা কে করেছেন? উম্মে হাবিবা করেছেন, আর কে করছেন? আর কেউ করেন নাই? আচ্ছা, আপনি এই লাইনটা একটু লেখেন তো, 2 মিনিট একটু দেখি। যারা লেখেন এই লাইনটা একটু লেখেন তো দেখি কোন জায়গাতে সমস্যাটা হয়। According to some myths and legend, Gazipir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. এই লাইনটা একটু লেখেন, 3 মিনিটে আমরা একটা লাইন একটু লিখি। According to some myths and legend, Gazipir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. লেখেন।
আচ্ছা বলেন, শফিকুল লিখেছেন? স্যার লেখছি স্যার হালকা। হ্যাঁ বলেন। কিছু পণ্ডিতের মতে গাজী পীর ছিলেন একজন সন্ন্যাসী, যিনি অর্থাৎ সুন্দরবনের কাছাকাছি এসে ইসলাম প্রচার করতে থাকেন। ইসলাম এরকম। আরেকটু সুন্দর করে, হ্যাঁ এই তো আপনি মোটামুটি 50% নাম্বার পাবেন এখানে। স্মৃতি কি লিখলেন? স্মৃতি স্যার শেষ করতে পারি নাই। কিভাবে শুরু করছেন? জনশ্রুতিতে রয়েছে গাজী পীর একজন মুসলিম ফেরেশতা, যিনি সুন্দরবনের কাছাকাছি ইসলাম ধর্ম প্রকাশ করছিলেন। আপনি পাচ্ছেন 40% করতে নাম্বার। থাকেন। হ্যাঁ আচ্ছা, আসি মইনুল ইসলাম হাতে দিয়েছেন। মইনুল বলেন। রূপকথা ও পৌরাণিক কাহিনী অনুযায়ী বাংলার সুন্দরবন অঞ্চলে গাজী পীর নামক একজন মুসলিম সাধু ইসলামের প্রচার করেছেন। আপনি পাচ্ছেন 55 থেকে 60। আর কেউ বলবেন? স্যার বলবো? হ্যাঁ বলেন। কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজী পীর ছিলেন একজন সাধু, যিনি সুন্দরবনের নিকটে বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। হ্যাঁ আপনি পাচ্ছেন 90% নাম্বার। অমিত কুমার হাত দিয়েছেন। স্যার কিছু পুরো কথা এবং কিংবদন্তি এবং পুরো কথা অনুসারে গাজী পীর ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক, যিনি সুন্দরবনের কাছাকাছি বাংলাদেশের কিছু অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছেন। বলে কথিত আছে এটা বলতে হবে। কথিত আছে এটা বলতে হবে। আপনি পাচ্ছেন 60% নাম্বার। এখানে একটু দেখেন, এখানে আছে হু ইজ সেইড মানে এখানে কথিত আছে টু হ্যাভ স্পিড ইসলাম, এটা পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। টু হ্যাভ স্পিড ইসলাম, ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। এই টু হ্যাভ স্পিড সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে। তাহলে টু হ্যাভ স্পিড ইসলাম, ইসলাম প্রচার করেছেন, আর ইজ সেইড কথিত আছে, এখানে আটকে যায় সাধারণত। তাহলে কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধু বা সন্ন্যাসী, যিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধু, যিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। আচ্ছা হাবিবা পরের লাইনটা বলেন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ গুড। এটা প্যাসিভ ফর্মে আছে। হি ওয়াজ ক্রেডিটেড মানে যদি বলা হয় হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল বা দেওয়া হতো। উইথ মেনি মিরাকলস, তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছিল বা হতো। গুড। তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। ফর এক্সাম্পল, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড ক্যান মেক দেম ডসাইল। আচ্ছা হাবিবা কি লিখেছেন? উদাহরণস্বরূপ তিনি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতে পারতেন এবং বশে আনতে পারতেন। হ্যাঁ, উদাহরণস্বরূপ হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমাল, তিনি বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং বশ মানাতে পারতেন। এরপরে এখানে একটা লাইন আছে যেটা আপনাদের একটু লিখতে হবে। এই লাইনটা লিখতে, এই ধরনের লাইন লিখতে গিয়ে আপনারা একটু আটকে যান। এখানে আমরা একটা বিষয় একটু শিখবো। এই লাইনটা লেখেন, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্ট অর স্কুল পেইন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। এই লাইনটার মিনিংটা একটু লিখবেন। সময় হলো 2 মিনিট। এটা লিখতে গিয়ে একটু আটকে যাবেন। সেই আটকে যাওয়ার জায়গাটা আমরা একটু দেখবো যে কিভাবে সারানো যায়। এটা একটু লেখেন কোন জায়গাটাতে আটকে যান। লেখার পরে আমি বলবো যে এই জায়গায় আপনি আটকে যাবেন, এই জায়গায় এইভাবে সেন্সটা ডেভেলপ করতে হবে। লেখেন, he is usually depicted in part or school painting riding a fierce looking Bengal tiger, a snake in his hand in no apparent hand. তার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখে এটা অনুবাদ করতে গিয়ে এরকম সেন্টেন্স যদি থাকে, ধরেন যদি এরকম থাকে, দেখেন he came here running, তাহলে অর্থ কি হবে? তিনি দৌড়াতে দৌড়াতে এখানে এলেন, তাই না? he came here running, তিনি দৌড়াতে দৌড়াতে এখানে এলেন। এখন যদি এরকম থাকে, দেখেন যদি আমি বলি the king came here riding a horse, the king came here riding a horse,
দেখেন, দ্য কিং কেম হিয়ার রাইডিং এ হর্স, ঘোড়ায় চড়িয়া বা ঘোড়ায় আরোহণরত অবস্থায় রাজা এখানে আসলেন। একটু ভালো করে দেখেন, ঘোড়ায় আরোহণরত অবস্থায় রাজা এখানে আসলেন। দ্য কিং কেম হিয়ার রাইডিং এ হর্স, ঘোড়ায় আরোহণরত অবস্থায় রাজা এখানে আসলেন। যদি এরকম থাকে, দ্য কিং কেম হিয়ার রাইডিং এ হর্স উইথ এ সোর্ড ইন হিজ হ্যান্ড, দেখেন এখানে যদি আমরা যোগ করি উইথ আ সোর্ড, SWORD, sword in his hand, in his hand, যদি এরকম থাকে দেখেন, the king came here riding a horse with a sword in his hand, তাহলে অর্থ হবে হাতে তরবারি হাতে ঘোড়ায় আরোহণরত অবস্থায় রাজা এখানে আসলেন। তরবারি হাতে ঘোড়ায় আরোহণরত অবস্থায় রাজা এখানে আসলেন। ঠিক এখানেই দেখেন রাইডিং আছে, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, stake in his hand but in no apparent danger, আর he is usually depicted, এটার প্যাসিভ ফর্মে আছে, এটুকু হলো প্যাসিভ ফর্মে আছে। তাহলে আপনারা এই লাইনটা একটু অনুবাদ করেন। সময় হলো 2 মিনিট, লেখেন। হ্যাঁ, স্ক্রিনে দাগ দিন না। আচ্ছা, এখন বলেন এটা কে লেখা শেষ করেছেন? উম্মে হাবিবা লিখছেন। আচ্ছা, মইনুল লিখছেন। মইনুল, জি স্যার, একটা লিখছি। মইনুল বলেন। লিখছি স্যার, তার হাতে সর্প থাকায় তাকে সচরাচর হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘ হিসাবে চিত্রিত করা হয়, কিন্তু তাতে কোনো বিপদ ছিল না, এরকম একটা লিখছি স্যার। তার হাতে সর্প থাকার কারণে তাকে সচরাচর হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘ হিসাবে চিত্রিত করা হয়। না, এখানে একটু দেখেন, খেয়াল করেন, হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, এটা প্যাসিভ ফর্মে আছে। তাকে সাধারণত চিত্রিত করা হয় বা এভাবে চিত্রিত করা হয় ইন পার্ট অর স্কেল পেন্টিং, পাট অথবা পটচিত্রে। তাকে সাধারণত পাট ও পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে, স্যার এই পাট শব্দটার অর্থ কি স্যার? পাট এটা ওই নামেই চিনে, এটা পাটি বলে, পটচিত্র পাটি রাখবেন। স্যার এটা কি ইংলিশ কোন শব্দ না কি স্যার? ওই যে বাংলা অথবা ওই রিলেটেড ওই সময় তার যে একটা ইসে চিনতো ওরকম কোন শব্দ? এটা ওই পাট নামেই পরিচিত। এটা স্ক্রোলটা তৈলচিত্র বলে, পাট অথবা তৈলচিত্রে, পাটটাকে পটচিত্র বলে।
এর বাংলা বাংলা শব্দই হইতে পারে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ বাংলা শব্দই হইতে পারে স্যার এরকম। হ্যাঁ স্যার এ জায়গায় কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো স্যার বোঝা কঠিন, এটা করতে পারি না। ওইটাই লাগবেন, সমস্যা নাই, ওটা অনেকটা ইয়ে থেকে আসছে তো, ওটা রাখবেন। যেমন তাকে পটলিপি নাকি স্যার, এটা পটলিপি বা পটলিপি বলতে পারেন। চিত্র? হ্যাঁ হ্যাঁ পটলিপি যেটা, ওইটাই, হ্যাঁ ওইটাকে পাঠ নামেও ডাকে। তাকে সাধারণত পটচিত্রে হ্যাঁ পাঠ অথবা পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে হি ইজ রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তিনি হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন। তিনি হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। তাকে সাধারণত পাঠ ও পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে তিনি হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। অ্যাকর্ডিং টু স্যার স্যার স্কল পেন্টিং এটার মানে স্যার হিংস্র দৃষ্টি মানে বুঝলাম না স্যার, কি দেখায়? স্কল পেন্টিং শব্দের অর্থ একসাথে কি বললেন এটা স্যার? মানে পটচিত্র বলছি, মানে পাঠ অথবা পটচিত্রে লেখেন স্যার এটা তো পাট শব্দের অর্থ বললেন, পাট বা পটচিত্র। স্ক্রল পেন্টিং মানে ওরা পটচিত্র, পাঠ অথবা পটচিত্র এইভাবে লেখেন। তাহলে দেখেন, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস which threatened the people of a region full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. এখন দেখেন এই সেন্টেন্সটা যখন আমরা অনুবাদ করব, এটা কিন্তু দেখেন বেশ বড় একটা সেন্টেন্স। তো এটা অনুবাদ করতে গিয়ে আমরা যে জায়গাটাতে আটকে যাব, যেমন অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ কিছু গল্প অনুসারে, হি অলসো ফট ক্রোকোডাইলস তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছেন, হুইচ থ্রেটেন দ্য পিপল অফ এ রিজিয়ন ফুল অফ ক্যানালস এন্ড ক্রিকস, যেগুলি খাল ফুল অফ ক্যানালস এন্ড খাল খালিতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। এই পর্যন্ত আপনি ভেঙে ফেলতে পারেন, কারণ ইনডিডের পরে ইনডিডটা কানেক্টরের মতো বসে, ইনডিডের পরে আলাদা সেন্টেন্স করতে পারি আমরা। তাহলে লিখতে পারি কিছু গল্প অনুসারে তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন, যেগুলি খালখালিতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। ইনডিড বস্তুত এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বস্তুত এগুলো ছিল এক ধরনের জলাময় জঙ্গল। এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল মানে আগের সেন্টেন্স থেকে একটু লিংক করতে হবে। বস্তুত এগুলো ছিল এক ধরনের জলাময় জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগরের সীমানায় অবস্থিত ছিল। তাহলে কিছু গল্প অনুসারে তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন, যেগুলি খালখালিতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। বস্তুত এগুলো ছিল এক ধরনের জলাময় জঙ্গল যা বঙ্গোপসাগরের সীমানায় দাঁড়িয়েছিল, এই বলতে পারি আমরা। দেখেন তো এই লাইনে কারো কোনো কোয়েরি আছে? না। আচ্ছা, তারপরে আসেন, because of his alert and vigilant presence all predatory animals were said to have been kept within bounds. এই লাইনটা একটু লেখেন, এখানে একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, আমরা বলবো। এই লাইনটা একটু লেখেন 2 মিনিটে, যারা লেখেন নাই। Because of his alert and vigilant presence all predatory animals were said to have been kept within bounds. লেখেন।
হ্যাঁ, মইনুল হাত উঠিয়েছেন, বলেন। তার সতর্কতা ও সাহসিকতার কারণে সকল শিকারী প্রাণীকে পোষ মানতে বাধ্য করেন। তার সতর্কতা, because of his alert and vigilance presence, তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে, তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে all predatory animals were said to have been kept within bounds. এখানে দেখেন were said মানে কথিত ছিল, to have been kept within bounds, এখানে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ, একটা কাজ হয়ে গেছে এই অর্থে এটা ব্যবহৃত হয়। to have been kept within bounds, সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ থাকতে বাধ্য থাকতো বলে কথিত আছে, এরকম অর্থ হবে এখানে। তাহলে because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ থাকতে বাধ্য থাকতো বলে কথিত আছে। were said কথিত আছে to have been kept within bounds, সীমাবদ্ধতার গণ্ডির মধ্যে থাকতে বাধ্য থাকতো বলে কথিত আছে। আর কেউ কিছু লিখছেন ভিন্নভাবে? অমিত কিছু বলবেন? স্যার ওই রকমই, তার সতর্ক এবং সজাগ অবস্থানের কারণে সকল হিংস্র প্রাণী নিয়ন্ত্রণে থাকতো বলে বলা হতো। হ্যাঁ, বলা কথিত আছে, গুড। আচ্ছা, পরের লাইন, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি এনাবল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট এন্ড জঙ্গল এন্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ড। হাবিবা বলেন। এটাও বিশ্বাস করা হয় যে তিনি গ্রামবাসীদের বন জঙ্গলের কাছে বসবাস করতে এবং তাদের জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন। হ্যাঁ, এটাও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীকে বন জঙ্গলের নিকট বসবাস করতে এবং তাদের জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন। Consequently, people of these regions would pray to him for protection. হ্যাঁ, হাবিবা বলেন। কাজেই ওই অঞ্চলের লোকজন সুরক্ষার জন্য তার কাছে প্রার্থনা করত। প্রতিরক্ষার জন্য বা সুরক্ষার জন্য তার কাছে প্রার্থনা করতে হয়। মইনুল হাত উঠিয়েছেন। মইনুল ইসলাম হাত উঠিয়েছেন। জি স্যার, আমি লিখছি ফলস্বরূপ সে এলাকার লোকজন তার নিকট নিরাপত্তা প্রার্থনা করতেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে ওই এলাকার লোকজন তার কাছে প্রতিরক্ষার প্রার্থনা করতো বা নিরাপত্তার প্রার্থনা করতো। The story of Gazipir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. মইনুল লাইনটা লিখছেন। স্যার লিখছি গাজীপুরের কাহিনী সংরক্ষিত আছে লোক সাহিত্য রূপে শিল্পকলার ন্যায় এবং সেটা মঞ্চস্থ করা হতো দেশীয় নাট্যমঞ্চে। এই তো সুন্দর হলো। হ্যাঁ, এই তো হয়েছে আপনার। এখানে যেটা বলা হয়েছে, the story of Gazipir has been preserved in folk literature as well as art. গাজীপুরের গল্পটি লোকসাহিত্যে ও লোকশিল্পে সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষিত আছে। গাজীপুরের গল্পটি লোকসাহিত্য এবং লোকশিল্পে সংরক্ষণ করা হয়েছে এবং দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে, এবং দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে। তারপরে আছে ইনফ্যাক্ট some Gazi part and scrolls are part of the collection of the British Museum. Collection বলেন। উম্মে হাবিবা বলেন। বস্তুত কিছু গাজী পাঠ ও পটচিত্র ব্রিটিশ জাদুঘরে সংগ্রহশালার অংশ। গুড। বস্তুত কিছু গাজী পাঠ এন্ড পটচিত্র ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। বস্তুত কিছু গাজী পাঠ ও পটচিত্র ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। আচ্ছা, এখন আমরা একটু বাংলা থেকে ইংরেজিতে যাব। এখানে আমরা কিছু বিষয় একটু দেখব যে অনুবাদ করার ক্ষেত্রে প্যাসেজে যখন যাবেন কোন জায়গায় সেন্স ডেভেলপ করতে হবে আর কোন জায়গায় স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতে হবে এবং কোন টেন্সে লিখতে হবে, এরকম কিছু বিষয় থাকে অনেক ক্ষেত্রেই। যেমন এখানে আমাদের প্রথম যে লাইনটা আছে, ক্রিকেট শুধু ভারতীয় উপমহাদেশেই নয় সারা পৃথিবীর একটি সবচেয়ে জনপ্রিয় খেলা। দেখেন এই লাইনটা আমরা যখন লিখতে যাব, এখানে আমাদের একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, সেটা হলো নট অনলি বাটলসের একটা ব্যবহার এখানে আসবে। শুধু ভারতীয় উপমহাদেশে নয় সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা, একটি জনপ্রিয় খেলা। একটা হলো ওয়ান অফ দ্য আসবে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস, একটি সবচেয়ে জনপ্রিয় খেলা, এই জন্য আসবে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস। আর শুধু ভারতীয় উপমহাদেশে নয় সারা পৃথিবীতে, তাহলে এখানে নট অনলি দেশ দেশ বাটলস এর ব্যবহারটা আসবে। নট অনলি বাটলস এর নিয়ম হলো
যে দুটি ক্লজে যদি ভার্ব ভিন্ন হয়, প্রথম ভার্বের পূর্বে নট অনলি বসে, দ্বিতীয় ভার্বের পূর্বে বাট অলসো বসে। দুটি ক্লজের ভার্ব ভিন্ন হলে প্রথম ভার্বের পূর্বে নট অনলি, দ্বিতীয় ভার্বের পূর্বে বাট অলসো। আর যদি সাবজেক্ট এবং ভার্ব একই হয়, সাবজেক্ট এবং ভার্ব একই, তাহলে ভার্বের পরে নট অনলি বসাবেন, তারপর প্রথম ক্লজের বাকি অংশ, এরপর বাট অলসো, তারপর দ্বিতীয় ক্লজের বাকি অংশ। কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে নট অনলি প্রথমে বসে, তারপর প্রথম ক্লজের সাবজেক্ট, বাট অলসো, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, কমন ভার্বটা শেষে বসে। এখন এখানে দেখেন, ক্রিকেট শুধু ভারত মহাদেশে নয়, সারা পৃথিবীতে একটি সবচেয়ে জনপ্রিয় খেলা। এখানে আমরা এটা কি পাই, এখানে দেখেন, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আরেকটা হলো, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন দ্য ওয়ার্ল্ড বা ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট পর্যন্ত মিল আছে। তাহলে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস, এরপরে নট অনলি বসাতে হবে, এরপরে নট অনলিটা বসাতে হবে। তার মানে ইংরেজি হবে, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস নট অনলি ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাট অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড। এখানে নট অনলি ড্যাশ ড্যাশ বাস অলসো ব্যবহারটা ভালো করে দেখবেন। তাহলে এটা ইংরেজি হলো, লেখেন যে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য, স্যার লেখা cricket is one of the most popular games not only in Indian subcontinent but also in the whole world. Cricket is one of the most popular games. এখানে লাগবে not only in Indian subcontinent but also in the whole world, but also in the whole world. দেখেন এখানে কি হলো, cricket is one of the most popular games not only in Indian subcontinent but also in the whole world. তাহলে আমাদের এই নট অনলিটা বসবে কোথায়, এখানে গেমস এর পরে, কারণ এখানে এই দুইটা ক্লজের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং এই কমপ্লিমেন্ট পর্যন্ত মিল আছে। যদি দুইটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পর্যন্ত মিল থাকে, অবজেক্টের পরে আমরা বসাবো। ভার্ব ভিন্ন হলে প্রথম ভার্বের পূর্বে নট অনলি, দ্বিতীয় ভার্বের পূর্বে বাট অলসো। এখানে একটা সেন্টেন্স আপনি একটু লেখেন, একটা সেন্টেন্স একটু লেখেন। এক নম্বর লেখেন, আমরা শুধু রোহিঙ্গাদেরকে আশ্রয় দেইনি, খাবারও দিয়েছি। আমরা শুধু রোহিঙ্গাদেরকে আশ্রয় দেইনি, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেইনি, খাবারও দিয়েছি, খাবারও দিয়েছি। আমরা শুধু রোহিঙ্গাদেরকে আশ্রয় দেইনি, খাবারও দিয়েছি। নিপা গতকাল শুধু মার্কেটেই যায়নি, কেনাকাটাও করেছিল। নিপা গতকাল শুধু মার্কেটেই যায়নি, কেনাকাটাও করেছিল, কেনাকাটাও করেছিল। নিপা গতকাল শুধু মার্কেটেই যায়নি, কেনাকাটাও করেছিল। নিপা গতকাল শুধু মার্কেটেই যায়নি, কেনাকাটাও করেছিল। আরেকটা লেখেন, শুধু তুমি সেখানে ছিলে না, শুধু তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম, ছিলে না আমিও ছিলাম। এক নম্বর, আমরা শুধু রোহিঙ্গাদেরকে আশ্রয় দিইনি, খাবারও দিয়েছি। দুই নম্বর, নিপা গতকাল শুধু মার্কেটেই যায়নি, কেনাকাটাও করেছিল। তিন নম্বর, তুমি শুধু সেখানে ছিলে না, আমিও ছিলাম। শুধু তুমি সেখানে ছিলে না, আমিও ছিলাম, নট অনলি বাট অলসো দিয়ে এই তিনটা সেন্টেন্স লেখেন।
লাস্টেটা ছিল শুধু তুমি সেখানে ছিলে না আমিও ছিলাম। লাস্টের সেন্টেন্সটা বলেছিলাম শুধু তুমি সেখানে ছিলে না আমিও ছিলাম। আচ্ছা, প্রথমটা অমিত কি লিখলেন? আমরা শুধু রোহিঙ্গাদেরকে আশ্রয় দিইনি, খাবারও দিয়েছি। স্যার স্যার শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন অমিত। উই প্রোভাইড নট অনলি দ্য শেল্টার, দিয়েছি, হ্যাঁ, উই প্রোভাইড নট অনলি দ্য শেল্টার বাট অলসো ফুড টু দ্য রোহিঙ্গা। হ্যাঁ, দিয়েছি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখাই ভালো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখেন যে উই হ্যাভ প্রোভাইডেড। হ্যাঁ, উই হ্যাভ প্রোভাইডেড। আমরা এখানে দ্য রোহিঙ্গাস আগে লিখতে পারি চাইলে, দ্য রোহিঙ্গাস। তাতে কি রোহিঙ্গা সে পরে নিলে কি প্রবলেম হবে স্যার? দেখেন, উই হ্যাভ প্রোভাইডেড দ্য রোহিঙ্গাস নট অনলি ফুড বাট অলসো শেল্টার, এরকম লিখতে পারি। অথবা এরকম করতে পারেন আপনি যেটা লিখছিলেন, উই হ্যাভ প্রোভাইডেড নট অনলি ফুড বাট অলসো শেল্টার টু দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাটা শেষে লেখা যাবে। অমিত 2 নাম্বার। নিপা গতকাল স্যার স্যার আগেরটাতে ফুডটা কি শেষে দেওয়া ভালো হবে না? মানে খাবারও দিছি, প্রথমে হচ্ছে শেল্টার দিছি, তারপরে খাবারও দিছি, তার মানে শেল্টার শুধু শেল্টার দিইনি, আগে খাবারও দিছি, তার মানে কি? হ্যাঁ, এটা আগে দেন, এখানে শেল্টার পরে ফুড দেন। হ্যাঁ, আগে শেল্টার জি, স্যার। লেখেন, আর এটা পরে হলো ফুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরে বলেন অমিত। নিপা নট অনলি ওয়েন্ট টু মার্কেট বাট অলসো শপিং ইয়েস্টারডে। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে ভার্ব কিন্তু কমন, যে নিপা ওয়েন্ট টু মার্কেট, নিপা ওয়েন্ট টু ওকে সরি, ঠিক আছে, আপনি নিপা ওয়েন্ট টু মার্কেট, নিপা শপ, ইয়েস, ভার্ব ভিন্ন। এখানে একটা ভার্ব হলো ওয়েন্ট আর একটা হলো শপ, তাহলে ওয়েন্টের পূর্বে নট অনলি বসাবেন, শপটের পূর্বে বাট অলসো, ঠিক আছে। নিপা নট অনলি ওয়েন্ট টু মার্কেট বাট অলসো শপ। নিপা নট অনলি, স্যার বাংলা হচ্ছে স্যার। নিপা নট অনলি ওয়েন্ট টু মার্কেট বাট অলসো শপ। স্যার বাট অলসো শপিং করছি স্যার, শপিং ইয়েস্টারডে। শপিং না, ভার্ব হবে তো, সফট ভার্বে ভার্ব করতে হবে এটা। নিপা নট অনলি ওয়েন্ট টু মার্কেট বাট অলসো শপ করতে হবে, ভার্ব করতে হবে। অথবা আপনি Sir- বাট অলসো শপিং লাগলে বাট অলসো ডিড শপিং বলবেন, বাট অলসো ডিড শপিং। হ্যাঁ স্যার শপ তো পাস্ট টেন্স করব, SHOPED শপড। হ্যাঁ, হ্যাঁ, ডাবল পিইডি শপ। আর গতকাল আছে না, ইয়েস্টারডে। ইয়েস্টারডে স্যার, শপিংটা পার্টিসিপল করে কি করা যাবে না? না, শপিংটা হলো আপনি নাউন করে করতে পারবেন, কিন্তু ডিড লাগবে, ডিড শপিং বলতে হবে। ভার্ব যে ভিন্ন, তাহলে প্রথম ভার্বের পরে নট অনলি পরেরটা পার্টিসিপল করলেন, একটা ভার্ব করলেন আর একটা পার্টিসিপল, সেটা তো হতে পারবে না। 3 নাম্বার, শুধু তুমি সেখানে ছিলে না আমিও ছিলাম, বলেন। নট অনলি ইউ বাট অলসো মি অলসো প্রেজেন্ট দেয়ার। নট অনলি ইউ বাট অলসো মি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। না, আই করতে হবে, ইউটা এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, এখানে অবজেক্টিভ ফর্ম থাকতে পারবে না। তাহলে নট অনলি, নট অনলি ইউ বাট অলসো I was present there. ও সরি স্যার, আমি এখানে অবজেক্টিভ ফর্ম করে ফেলছি। হ্যাঁ, অবজেক্টিভ ফর্মটা হবে না, সাবজেক্টিভ। তাহলে নট অনলি ইউ বাট অলসো আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দেখেন তো এখানে, হ্যাঁ বল। Not only you were there, but also I was too. দরকার নাই, নট অনলি ইউ করেন, নট অনলি ইউ বাট অলসো আই ওয়াজ, এই ফর্মে রাখেন। ওয়াজ প্রেজেন্ট দেয়ার বা রিমেইন প্রেজেন্ট দেয়ার বলতে পারেন। এখানে আর কারো কোনো কোয়েরি আছে? কি হবো? আচ্ছা, এটি খেলা হয় দুটি দলের মধ্যে,
প্রতিটি দল গঠিত হয় 11 জন খেলোয়াড় নিয়ে। আচ্ছা, এটি খেলা হয় দুটি দলের মধ্যে, প্রতিটি দল গঠিত হয় 11 জন খেলোয়াড় নিয়ে। আচ্ছা, এটি খেলা হয় দুটি দলের মধ্যে, এটা যদি লিখতে চাই কি লিখবো হাবিবা? It is played between Two two teams. teams. Yes, it is played between two teams. Between two teams. প্রতিটি দল গঠিত হয় 11 জন খেলোয়াড় নিয়ে, কি লিখবো? Each team consists of 11 players. Each team consists of 11 players. Each team consists of 11 players. আর যদি আপনি আরেকটা ইংরেজি আছে দল গঠিত হওয়া, মেক আপ অফ, সেটা লেখেন তাহলে হবে each team is made up of 11 players. প্যাসিভ করা যায়, অবলিক দিয়ে লিখতে পারি, আমরা এরকম বলতে পারি যে each team is made up of 11 players. স্যার এখানে তো কনসিস্ট অফটা তো হবে না মনে হয়, প্লেয়ার টিম গঠন করলে কনসিস্ট হ্যাঁ, লেখা যাবে কনসিস্ট অফ অথবা কম্প্রাইজেস 11 প্লেয়ার্স। কম্প্রাইজ দিলে অফ হবে না, কনসিস্ট দিলে অফ হবে, অথবা মেক আপ অফ আনতে পারবেন। মেক আপ করলে প্যাসিভ করবে, কনসিস্ট হলে অ্যাক্টিভ করবেন। ও এখানে আচ্ছা, একটা হ্যাঁ, এখানে একটা লাইন আপনাদের লিখতে হবে এখন। এই খেলার জন্য দরকার একটি ডিম্বাকৃতির মাঠ, যার মাঝখানে একটি আয়তক্ষেত্রাকার পিচ বিশেষভাবে ব্যাটিং এবং বোলিং এর জন্য বানানো হয়। এই লাইনটি একটু লেখেন। এটা লিখতে গিয়ে একটু সমস্যা হবে, সেই জায়গাটা আমরা একটু দেখবো যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, ওই জায়গায় কি করতে হবে। তাহলে এই খেলার জন্য দরকার একটি ডিম্বাকৃতির মাঠ, যার মাঝখানে একটি আয়তক্ষেত্রাকার পিচ বিশেষভাবে ব্যাটিং এবং বোলিং এর জন্য বানানো হয়। লেখা সময় হলো 2 মিনিট।
মইনুল লিখেছেন। শফিকুল লিখেছেন। শফিকুল না, কে লেখছেন বলেন? স্যার বলবো? হ্যাঁ বলেন। স্যার আমি আমার মতো করে লিখছি, হচ্ছে কিনা জানি না। হ্যাঁ বলেন। It is needed a field like an X shaped in which a square piece is made in the middle of this field, especially for batting and bowling. আবার একটু বলেন তো, আবার বলেন। It is needed হ্যাঁ, ইট ইজ নিডেড। a field হ্যাঁ like an X shaped হ্যাঁ in which a square piece is made in the middle of this field, especially for batting and bowling. আপনি পাচ্ছেন 30% নাম্বার এখানে। আচ্ছা, স্মৃতি হাত উঠিয়েছেন, স্মৃতি বলেন। Sir, হ্যাঁ it is needed a round shaped field which have a square shaped piece especially for bowling and batting for playing this game. আপনি পাচ্ছেন 40% নাম্বার। এরপরে অনন্যা নন্দী বলেন। কালকে আর একটা আছে, তাহলে ঠিক হয়ে যাবে। কালকে দিলাম না, কই নাই খুশি নাকি? নন্দী, এই সবাই মিউট থাকেন। নন্দী মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। কি জানি খুশি মনে হয়। This game requires a oval-shaped field in middle of which a rectangular piece is made especially for batting and bowling purpose. গুড, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। উম্মে হাবিবা কি লিখছেন? A oval-shaped field is needed to play in the middle of which a rectangular pitch is especially made up of bowling, batting and bowling. আচ্ছা, প্লের পরে ইন দা মিডল অফ হুইচ থাকা যাবে না। এখানে দেখেন, এখানে বলছে যার মাঝখানে একটি ডিম্বাকৃতির তাহলে ইন দা মিডল অফ হুইচ যেটা দিব আমরা, ফিল্ডের পরে ইন দা মিডল অফ হুইচ দিতে হবে। মানে ফিল্ড ইন দা মিডল অফ হুইচ, মানে মাঠ যার মাঝখানে। তাহলে এখানে দিস গেম নিডস অ্যান ওভাল শেপ ফিল্ড, বা টু প্লে দিস গেম নিডস অ্যান ওভাল শেপ ফিল্ড যেটা বলেন। দেখেন যে আমি যদি বলি যে টু প্লে দিস গেম needs an oval shaped field in the middle of which, দেখেন, field in the middle of which field in the middle of which a rectangular pitch is এখানে বলছে বিশেষ বা ব্যাটিং এবং বোলিং এর জন্য বানানো হয়, স্পেশালি মেড ফর বোলিং এন্ড ব্যাটিং। এখন দেখেন, টু প্লে দিস গেম নিডস অ্যান ওভাল শেপ ফিল্ড, অথবা দিস গেম নিডস অ্যান ওভাল শেপ ফিল্ড, যার মাঝখানে, এই জন্য ইন দ্য মিডল অফ হুইচ, ফিল্ডের পরে ইন দ্য মিডল অফ হুইচ a rectangular piece is specially made for bowling and batting. So to play this game needs an oval shaped field in the middle of which a rectangular piece is specially made for bowling and batting. দুই সেট লাঠি যা উইকেট নামে পরিচিত তা পিচের দুই প্রান্তের মাটিতে স্থাপন করা হয়। দুই সেট লাঠি যা, আচ্ছা এই আরেকটা লাইন একটু লেখেন, এই লাইনটাতেও একটু নতুন একটা বিষয় আছে, ওইটা আমরা দেখব। দুই সেট লাঠি যা উইকেট নামে পরিচিত তা পিচের দুই প্রান্তের মাটিতে স্থাপন করা হয়। এই লাইনটা একটু লেখেন 2 মিনিটে। দুই সেট লাঠি যা উইকেট নামে পরিচিত তা পিচের দুই প্রান্তের মাটিতে স্থাপন করা হয়।
হ্যাঁ, স্মৃতি লিখেছেন? জি না স্যার, হ্যাঁ বলেন। স্যার লিখি নাই। লেখেন নাই। উম্মে হাবিবা বলেন। দুই সেট লাঠি যা উইকেট নামে পরিচিত তা পিচের দুই প্রান্তের মাটিতে স্থাপন করা হয়। Two sets of stick, which is known as wicket, is placed two side of piece on the ground. টু সেটস অফ স্টিক যদি বলেন তাহলে হুইচ আর নোন করতে হবে না? আর হবে জি না? স্যার, হ্যাঁ, জি স্যার। টু সেটস অফ লাঠি স্টিক্স, এখানে আমরা দুই ভাবে করতে পারি। একটা লিখতে পারি হুইচ আর নোন অ্যাজ উইকেট, একটা হতে পারে হুইচ আর নোন অ্যাজ উইকেট, অথবা সিম্পল করতে পারি শুধু নোন অ্যাজ উইকেট লেখা যেতে পারে। হুইচ আর নোন অ্যাজ উইকেট অথবা নোন অ্যাজ উইকেট, যেটাই বলেন নোন অ্যাজ উইকেটস। এখন বলছে এখন দেখেন আর প্লেসড অথবা সেট আর প্লেসড স্থাপন করা এই পর্যন্ত সহজ। তারপরে যেটা আছে দেখেন দুই প্রান্তের মাটিতে, পিচের দুই প্রান্তের মাটিতে, এই শব্দ তিনটা বসাতে গিয়ে আমাদের একটু সমস্যা হবে। তা পিচের দুই প্রান্তের মাটিতে স্থাপন করা হয়। আগে আমরা লিখবো মাটিতে, আর প্লেসড অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড মাটিতে, তারপরে কিসের দুই প্রান্তের, অফ দা টু এন্ডস, টু এন্ডস অফ দা পিচ। দেখেন টু সেটস অফ স্টিক্স known as wickets, উইকেটের উপর দুই সেট লাঠি আর প্লেসড স্থাপন করা হয় on the ground মাটিতে of the two ends of the pitch. Two sets of sticks known as wickets are placed on the ground of the two ends of the pitch. আচ্ছা, অনন্যা নন্দী হাত উঠিয়েছেন, বলেন। স্যার এটা কিভাবে দেওয়া যাবে? at the two ending points of the pitch ground. আবার বলেন, আবার বলেন। Sir, at the end, two ending points of the pitch ground. হ্যাঁ, at the end, at the two ends. Two ending points. হ্যাঁ দেওয়া যাবে, at the two ends of the pitch লেখা যাবে। হ্যাঁ, আর কোন কোয়েরি? না। ওকে, তাহলে আপনাদের একটু পড়া করতে হবে আর কি। এটার 1 নাম্বার যেটা বাকি থাকলে এটা একটু করবেন আগামী ক্লাসে। এই 1 নাম্বার আর ওই 7 নাম্বার যেটা, অর্থাৎ এই 1 নাম্বারের বাকিটুকু বাংলা থেকে ইংলিশ, আর 7 নাম্বারটা একটু করবেন। 7 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। 7 নাম্বারটা হলো এটা কুয়াকাটা, লোকালি নোন অ্যাজ সাগরকন্যা, ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। এটা একটু করেন, এই দুইটা একটু করেন। আগামী ক্লাসে দুইটা করবেন। আমরা আগামী ক্লাসে আরেকটা ফোকাস রাইটিং আলোচনা করব ইনশাআল্লাহ। আর অনুবাদ করতে থাকেন, এইভাবে একটু আগাতে থাকেন, পড়তে থাকেন আর আগাতে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি ওই এটা এসেটা দিয়ে দিব আপনাদের পিডিএফটা গ্রুপে।